আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল। আজকে আমাদের প্রাইমারি উপলক্ষে বাছাইকৃত 550টি প্রশ্ন সমাধান এবং মেগা আয়োজনে আমরা টার্গেট রেখেছি হচ্ছে 80 থেকে 85 নাম্বারের, এবং আপনাদেরকে এই ক্লাসে আমাদের স্বাগতম। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করবেন, আপনাদেরকে বলতে হবে না। আজকে আমাদের সাধারণ জ্ঞান ক্লাস 5, তাহলে ক্লাস 5 সাধারণ জ্ঞানের এই সাধারণ জ্ঞান ক্লাসে আমরা খুবই বাছাইকৃত, খুবই দুর্দান্ত এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আপনাদের আজকে সামনে প্রশ্ন হাজির করেছি। আপনারা সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন, দ্রুত গতিতে জানাবেন। একটু কে কোথা থেকে কোন জেলা থেকে বলছেন একটু বলবেন। সবাই একসাথে আমরা ক্লাসটা শুরু করব এবং একসাথে আমরা ক্লাসটা নিব। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন, একটু আমাকে জানাবেন। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। সবাই দ্রুত গতিতে একটু আমাকে বলবেন। আজকে আমরা কতগুলো কোশ্চেন সলভ করবো? প্রায় 550টা কোশ্চেনের ধারাবাহিক ক্লাসে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও জানাচ্ছি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। আমি একটু সবাই সবাই কে কোন জেলা থেকে শুনছেন এবং কে কোন জেলা থেকে দেখছেন, এখনো কিন্তু ক্লাসটা শেয়ার হয় নাই ভাই। ক্লাসে আছেন 272 জন, 74 জন আছেন। সবাই দ্রুত 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 আমরা সবাইকে একটু মেনশন করে জানিয়ে দেবো এবং শেয়ার করে জানিয়ে দেবো, শেয়ার করে জানিয়ে দেবো আমরা ক্লাসে উপস্থিত আছি। অনেকে বলছেন টাঙ্গাইল জেলা, নেত্রকোনা জেলা, জুমা আক্তার বলছেন, জুমা আক্তার নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন। অলরাইট স্যার, থ্যাংক ইউ সো মাচ। তানভীর ইসলাম যশোর থেকে, টাঙ্গাইল থেকে, মিরপুর থেকে, ক্লিয়ার স্যার, ওকে। আচ্ছা, আজমেরিগঞ্জ থেকে স্যার পিডিএফ দেন? হ্যাঁ অবশ্যই পিডিএফ দেই। চাঁদপুর থেকে, ওকে। নেত্রকোনা থেকে, পাবনা থেকে, ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ওকে। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক দুর্দান্ত কমেন্ট করছেন। সবাই একটু দুর্দান্তভাবে লাইভ ক্লাসটা আমার শেয়ার করেন। শেয়ার করলে আজকে আপনি কি পাবেন বলেন তো? পিডিএফটা পাবেন এবং আপনি কি পাবেন? এই দুর্দান্ত স্লাইডের আজকে আমাদের জন্য যে ক্লাসগুলো আছে এই ক্লাসের আপনি পিডিএফটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? তাহলে ভাই ও বোনেরা প্লিজ একটু কাইন্ডলি আপনারা কি করবেন? শেয়ার করে দেন। আজকে আমরা প্রাইমারি উপলক্ষে, আপনাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নাই। আপনাদের পরীক্ষার মাত্র কয়েকদিন পরে শুরু হয়ে যাবে। আজকে কত তারিখ? আজকে আপনাদের 17 তারিখ। আপনাদের প্রাইমারি পরীক্ষা 2 তারিখে, জানুয়ারি 2 তারিখে। নতুন বছরের আপনাদের প্রথম দিকেই পরীক্ষা। তাহলে এই জায়গা থেকে আপনাদেরকে এখনো সচেতন হইতে হবে। কিন্তু এখন যদি সচেতন না হইতে পারেন আলটিমেটলি আপনারা কিন্তু ভালো করতে পারবেন না। তাহলে দেখেন আমাদের কিন্তু টার্গেট কত বলেন তো? আমাদের টার্গেট হইতেছে 80 থেকে 85 টার্গেট, ঠিক আছে? অনেকেই বলছেন কুমিল্লা থেকে দেখছি স্যার, রংপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস আবারও আমি নাসির স্যার, আমি বিগত প্রায় 7-8 বছর ধরে আমি পড়াচ্ছি, 7 বছর ধরে পড়াচ্ছি আপনাদেরকে। আজকে দুর্দান্ত একটি ক্লাস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ওকে, পিডিএফ কিভাবে পাবো? আপনি ক্লাসটা শেয়ার দেন, শেয়ার দিয়ে আমাদের ইনবক্সে বলবেন, ইনশাল্লাহ আপনি পিডিএফ পাবেন। 1 নাম্বার প্রশ্নটা আমাদের কোশ্চেন সলভিং এর যে ক্লাস, এই কোশ্চেন সলভিং এর প্রথম প্রশ্নটা বলছে বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? তাহলে বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? আপনাকে দুর্দান্ত ভাবে আপনারা সবাই কমেন্ট করতে থাকেন। আমরা আজকের প্রশ্নগুলো এইভাবে সাজিয়েছি যে প্রথমে সহজ, তারপরেরটাও সহজ, তারপরেরটাও সহজ, তারপরে আস্তে 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 কঠিন প্রশ্ন। বুঝতে পারছেন? তাহলে আগে প্রশ্ন সাজিয়েছি কিভাবে? সহজভাবে, যাতে আপনি ভয় না পান, প্রথম প্রশ্নে যাতে ভয় না পান, তাহলে ওইভাবে আপনাকে সাজানো হয়েছে। তো কাজেই আপনি ভয় পাবেন না। এবং প্রথম কোশ্চেনটা যেহেতু জাতিসংঘ নিয়ে রিলেটেড, তো কাজে একটু দুর্দান্তভাবে একটু অ্যান্সার করে দেন। এবং আপনারা জানেন জাতিসংঘ এমন একটা টপিক, যে টপিক থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনাদের প্রাইমারি এবং সহকারী শিক্ষক নিবন্ধন বা প্রধান শিক্ষকের যেগুলো বা বিসিএস এর পরীক্ষা বলেন, যে পরীক্ষায় বলেন না কেন, যত চাকরি পরীক্ষা আছে সবগুলোতে আপনাদের প্রশ্ন কমন আসে। তাহলে দুর্দান্ত ভাবে একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং সবাই একটু একসাথে একযোগে অ্যান্সার করতে থাকেন। সবাই একটু একযোগে অ্যান্সার করতে থাকেন। স্যার পিডিএফ কিভাবে পাবো? সবাই যারা পিডিএফ এর কথা বলছেন সবাই
একটা করে দুইটা করে শেয়ার করেন, দুইটা করে শেয়ার করেন, আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করেন। শেয়ার করলে দেখবেন আমাদের ক্লাসের সংখ্যা বাড়বে, স্টুডেন্ট সংখ্যা বাড়বে। বুঝতে পারছেন? সবাই একসাথে নিয়ে বাঁচতে চাই, সবাই একসাথে চান্স পাইতে চাই। বুঝতে পারছেন? নিজে চান্স পাওয়ার মধ্যে দিয়ে শুধুমাত্র যে আপনার যে শুধুমাত্র আপনি পরীক্ষা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হলেন এটার মধ্যে সফল না, সবাইকে নিয়ে সফলতা লাভ করতে হয়। বুঝতে পারছেন? সবাইকে নিয়ে। ওকে, সবাই সবাই একটু দুর্দান্ত ভাবে লাইভটা কিন্তু শেয়ার হয় নাই, কিন্তু এখনো কিন্তু শেয়ার হচ্ছে না, তাহলে কিন্তু আমরা কিন্তু পিডিএফ দিব না ভাই, আমরা পিডিএফ দিব না। থাক, আজকের ক্লাসের পিডিএফ থাক, আজকের ক্লাসে পিডিএফ দিব না। ওকে, পিডিএফ কি দিব? আপনারা শেয়ার দিচ্ছেন না, তাহলে পিডিএফ কেমনে দিব বলেন? শেয়ার দিচ্ছেন না, পিডিএফ কেমনে দিব? ওকে, আগুন স্যার বলছেন অনেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই অ্যান্সার করেছেন যে হচ্ছে 193টি। তাহলে অ্যান্সার কতটা? 193টা। তাহলে আগে শোনেন, পৃথিবীতে মোট স্বাধীন দেশ, তাহলে পৃথিবীতে মোট স্বাধীন দেশ, তাহলে স্বাধীন দেশ কয়টা? তাহলে পৃথিবীতে মোট স্বাধীন দেশ হইতেছে 195টি। তাহলে কয়টা? 195টা। তাহলে জাতিসংঘভুক্ত কয়টা? 193টা। তাহলে এদের মধ্যে 9 কয়টা? একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর এটার নাম কি? কসোভো। তাহলে ভ্যাটিকান সিটির রাজধানীর নাম ভ্যাটিকান সিটি, আর কসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। বুঝতে পারছেন? তাহলে কসোভোর রাজধানী কি? প্রিস্টিনা। তাহলে প্রিস্টিনা, অ্যান্সার কি বলেন তো? প্রিস্টিনা। তাহলে এখন দেখেন এইখানে কি বলছি যে বিশ্বের কতটা দেশ জাতিসংঘের সদস্য দেশ? তাহলে 193টা। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে জাতিসংঘের সদস্য নয়, তার মানে এটা স্বাধীন রাষ্ট্র কিন্তু জাতিসংঘের সদস্য নয়। বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, আমরা কি বলেছি? আমরা আগে সহজ প্রশ্ন দিয়েছি, তারপরে আস্তে আস্তে করে ক্লাসে দুর্দান্তভাবে কঠিন প্রশ্ন দিব। দেখেন এবার বলছি কি, এশিয়া দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? তাহলে এশিয়ার দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? তাহলে এশিয়ার দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? এখানে দেখেন প্রশ্নটা কিন্তু একটু ইনডিরেক্ট প্রশ্ন করছে, তার মানে ডিরেক্ট হবে। ডিরেক্ট কি? এশিয়ার মধ্যে মানে G7। আপনি জানেন যে বিশ্বের উন্নত দেশগুলো যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে G7। G7 এর সদস্য দেশ কয়টা? G7 এর সদস্য দেশ হইতেছে 60টা। বলেন তো কয়টা? 60টা। আচ্ছা, এদের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে একটা আছে, তার নাম হচ্ছে কি? সবাই দ্রুত করে জানান। আচ্ছা, এটাকে মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে অনন্ত জলিল বলি আমরা, যে আজই জার্মানিতে বলতে পারি যে জার্মানিতে সেফ মনে করে। দেখেন আপনারা অনন্ত জলিলের নাম শুনছেন, বাংলা সিনেমার একদম কি হিরো অজয় হিরো হোক। তাহলে দেখেন এই যে অনন্ত জলিল বাংলা সিনেমার অসম্ভবকে সম্ভব করার হিরো, তাহলে এই যে অনন্ত জলিল, এনাকে বলা এতে অনন্ত, যেতে বলা হয় জলিল। তাহলে অনন্ত জলিল, এ যে আই, তাই না? জার্মানিকে সেফ মনে করেন, CEF। তাহলে জার্মানিকে কি মনে করেন? CEF, সেফ মনে করেন। ঠিক আছে? তাহলে অনন্ত জলিল জার্মানিকে সেফ মনে করেন। এ সমান সমান হচ্ছে আমেরিকা, এ সমান সমান কি? আমেরিকা বা যুক্তরাষ্ট্র। ঠিক আছে? তাহলে আমেরিকা দিলাম। যে সমান সমান কি? যে সমান সমান হচ্ছে জাপান, যে সমান সমান কি? জাপান। ওকে, আই সমান সমান কি? আই হচ্ছে ইতালি, আই কি? ইতালি। ওকে, এরপরে সি সমান সমান হচ্ছে কি বলেন তো? তাহলে এখানে জার্মানি আছে, তাহলে জার্মানি একটা তো পড়ে আছে, জার্মানি। আর সি সমান হচ্ছে কানাডা, নাম কি? কানাডা। ই সমান সমান হচ্ছে কি? ই সমান সমান হচ্ছে যদি বলে হয় যে ইংল্যান্ড, নাম শুনছেন নিশ্চয়ই, ইংল্যান্ড। বুঝতে পারছেন? ইংল্যান্ড। ওকে, ইংল্যান্ড। ওকে, এরপর এফ সমান সমান হচ্ছে ফ্রান্স, এফ সমান সমান কি? ফ্রান্স। তাহলে এইগুলো হইতেছে এই 7টা। তাহলে এখানে 3টা, এখানে 3টা, আর এখানে একটা 4টা। এই 7টাকে নিয়ে G7 গঠিত হয়েছে। তাহলে এদের মধ্যে বলছে এশিয়ার মধ্যে, একটু দেখেন প্রশ্নটা কি বলছে, এশিয়ার মধ্যে। আমেরিকা কি এশিয়ার মধ্যে? না। জাপান কি এশিয়ার মধ্যে? হ্যাঁ। ইতালি কি ইউরোপের মধ্যে? কানাডা আমেরিকায়, ইংল্যান্ড এটা তো হচ্ছে ইউরোপের মধ্যে, ফ্রান্স ইউরোপের মধ্যে, তার জার্মানি ইউরোপের মধ্যে। তার মানে এশিয়ার মধ্যে একটা মাত্র উন্নত রাষ্ট্র, তার নাম কি? তার নাম হচ্ছে জাপান। তাহলে অ্যান্সার কি? জাপান। জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও, নাম কি? টোকিও। ক্লিয়ার? তাহলে জাপানের রাজধানী হচ্ছে টোকিও। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? জাপানকে। তাহলে ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? জাপানকে। ক্লিয়ার সবাই? তাহলে ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? জাপানকে। তাহলে বলছি পরীক্ষায় প্রশ্ন আসে সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? তাকে হচ্ছে জাপানকে। আশা করি আপনি আমার কথাটা ক্লিয়ার হয়েছেন। ওকে, সবাই একটু যদি আপনার ক্লাস 2টা ভালো লাগে থাকে
আপনার যদি ক্লাস ভালো লাগে থাকে সবাই একটু একটু খালি ক্লাসটা শেয়ার করেন না, একটু সবাই একযোগে যদি আমরা ক্লাসটা শেয়ার করতে পারি তাহলে আপনাদেরকে পিডিএফ দিতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন ক্লাস শেয়ার করবেন না তখন আমাদের পিডিএফ দিতে একটু সমস্যা হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কিন্তু আজকে প্রশ্ন কিন্তু দুর্দান্ত অনেকগুলো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভাইয়া একজন বলছে, সালমা খাতুন বলছেন কানাডা, কেন কানাডা তো হবে না অ্যান্সার? তাহলে দেখেন এখানে কি কানাডা অপশনই তো নাই, অপশন কি কানাডা আছে? নাই। তাহলে অ্যান্সার হবে কি বলেন তো? অ্যান্সার হবে হচ্ছে এশিয়ার মধ্যে একমাত্র, তার নাম জাপান। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? তাহলে আপনি একটু কাইন্ডলি আরেকবার শেয়ার ডান লিখে ফেলেন এবং টু ডান লিখে ফেলেন। টু ডান লিখবেন, টু ডান লেখেন, টু ডান লেখেন, একটু কাইন্ডলি টু ডান লিখে ফেলেন, টু ডান লিখে ফেলেন, একটু কাইন্ডলি টু ডান লিখে ফেলেন, টু ডান লিখে ফেলেন, একটু কাইন্ডলি টু ডান লিখে ফেলেন। আচ্ছা, এই ক্লাস আমরা করছি, আবার কেন করাচ্ছেন? কোন ক্লাস করছে ভাই? এটা নতুন ক্লাস। আপনি কোন জায়গার বুঝলাম না ভাই, আপনি নতুন ক্লাস নিয়ে আসছে আবার। দেখেন আপনি ভালো করে একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? আপনি কোথায় করছেন এটা একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। দেখেন এবার বলছে কি, এবার হইতেছে যে জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে কি করে? আত্মপ্রকাশ করে। জাতিসংঘ কিভাবে কি করে বলেন তো? আত্মপ্রকাশ করে। কিভাবে কি করে? আত্মপ্রকাশ করে। তার মানে জাতিসংঘ, তার মানে জাতিসংঘ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তার মানে দেখেন জাতিসংঘ থেকে বললাম, জাতিসংঘের সদর দপ্তর, কি দপ্তর? সদর দপ্তর। তাহলে আপনারা একটু দ্রুত অ্যান্সার করতে থাকেন, আমি একটু বিস্তারিত বলতে থাকি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। তাহলে কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। তাহলে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, ইস্ট নদীর তীরে। কোন নদী? ইস্ট নদীর তীরে। তাহলে ইস্ট নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? তাহলে ইস্ট নদীর তীরে অবস্থিত। ওকে, তাহলে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ইস্ট নদীর তীরে। আচ্ছা, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সময়, তাহলে প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ, তাহলে প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ, তাহলে প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল কয়টা? প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 51টা। বলেন তো কয়টা? 51টা। সর্বশেষ দেশের নাম কি? সর্বশেষ দেশ হইতেছে, তার নাম পোল্যান্ড। নাম কি? পোল্যান্ড। তাহলে তার নাম হচ্ছে পোল্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে এটা গেল প্রতিষ্ঠাকালীন সময় সদস্য দেশ গেল। আচ্ছা, সবাই অ্যান্সার করতেছেন 24-এ। তাহলে সবাই অ্যান্সার কি করতেছেন? সবাই জি স্যার এই ক্লাস আছে আমার কাছে। ওকে, ঠিক আছে, যদি থাকে আপনি বাইর করেন। আমি এটা নতুন ভাবে ক্লাস সব সুন্দরভাবে সাজাইলাম, আর আপনি বলতেছেন আপনার কাছে এই ক্লাস আছে। হ্যাঁ, একটু বের করেন তো, একটু বের করেন, একটু বের করেন। ওকে, এবার দেখেন, এবার জাতিসংঘ প্রশ্ন মেলে না তো ভাই, প্রশ্ন মেলে না, প্রশ্ন তো মিলবে না একটা, এখন প্রশ্ন একটা মিলবে কিন্তু পরবর্তীতে মিলবে না। দেখেন, আচ্ছা 2 এবং 3 নম্বরে 500 দিকে ফ্রি ক্লাস ছিল। ওকে, হ্যাঁ, এবার দেখেন, এবার বলছে কি, বলছে 47, বলছে কি 24 অক্টোবর 1900, 24 অক্টোবর কত? 24 অক্টোবর 1945, 24 অক্টোবর 1945। তাহলে এটা হচ্ছে সদর দপ্তর অবস্থিত। তাহলে সদর দপ্তর কোথায় অবস্থিত? সরি, সদর দপ্তর না, এটা আত্মপ্রকাশ। তার আত্মপ্রকাশ হতে 24 অক্টোবর 1945 সালে। এই জন্য 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। তাহলে জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস হইতেছে 24 অক্টোবর। ক্লিয়ার? তাহলে 24 অক্টোবর 1945। ওকে, ডান? বুঝতে পারছেন? আচ্ছা, 24 অক্টোবর 1945। ওকে, এরপরে যান পরবর্তীতে, এইটা দেখেন, এইটা পাইছেন কিনা এবার একটু দেখেন। না হয় ওই দুটা প্রশ্ন রিপিট ছিল, আপনারা ক্লাস করেছেন এই জন্য হয়তো রিপিট হয়েছে। এবার দেখেন, এই ভাই মহিবুল ইসলাম মৌসুম ভাই, মৌসুম ভাই আবার একটু কাইন্ডলি এটা চেক করেন। প্রশ্ন একটা রিপিট হইতে পারে, প্রশ্ন 47-48-এর প্রশ্ন রিপিট হইতে পারে। তাই বলি কি আপনি এইভাবে বলতে পারেন? একটু ক্লাস তো দেখেন তো, এইটার কি প্রশ্ন ছিল কিনা একটু দেখেন ভালো করে, একটু লক্ষ্য করেন। এটা বলছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অনুষ্ঠিত জল্লাদের দরবার এর রচয়িতা কে ছিল? এইটা বলেন এবার। এই জল্লাদের দরবার এটা কি হবে বলেন তো? জল্লাদের, গত ক্লাসে আমি জাতিসংঘের উপরে ক্লাস নিয়েছি, তো অবভিয়াসলি জাতিসংঘের উপরে ক্লাস নিলে তাহলে আপনি অবশ্যই জাতিসংঘের যখন বিস্তারিত পড়াবো অবশ্যই এটা জানবেন। খুব সিম্পল লজিক। এবং পরবর্তীতে আপনি এখানে র্যান্ডমলি কোশ্চেন দেওয়া হইতেছে আপনাদেরকে, যদি র্যান্ডমলি আপনি অ্যান্সার করতে পারেন। একটা দুইটা কোশ্চেন মিলতেই পারে, এটা অসম্ভব কিছু না, কারণ অনেকগুলো প্রশ্নের মধ্যে থেকে বাছাই করা হয়, এটা অসম্ভব কিছু না। বুঝতে পারছেন? এবার দেখেন 4 নম্বরের অ্যান্সার বলেন।
4 নম্বরের অ্যান্সার বলছে কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার। কিসের দরবার? জল্লাদের দরবারের রচয়িতা কে ছিলেন? রচয়িতা ছিলেন হচ্ছে কল্যাণ মিত্র। কি মিত্র? কল্যাণ মিত্র। কল্যাণ মিত্র কি মিত্র ভাই? কল্যাণ মিত্র। ভাই আরেকবার একটু সবাই মিলে একটু অ্যান্সার করি। দেখেন এখানে বলছে এম আর আক্তার মুকুল, ইনি কিন্তু কি করছেন, অনেকে কিন্তু এম আর আক্তার মুকুলের কি করতে পারেন, এম আর আক্তার মুকুল অ্যান্সার করতে পারেন, কিন্তু এম আর আক্তার মুকুল কিন্তু হবে না। কেন? কারণ এম আর আক্তার মুকুল হইতেছে এটা হচ্ছে পাঠ করেছিলেন, বুঝতে পারছেন, জল্লাদের দরবার মুকুলরা পাঠ করেছিলেন, কিন্তু এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কল্যাণ মিত্র। কি হবে? কল্যাণ মিত্র। আচ্ছা, অনেকে আবার নারায়ণ ঘোষ মিতা দিচ্ছে। নারায়ণ ঘোষ মিতা একজন সঙ্গীত শিল্পী হিসেবে রচনা করছেন, গান রচনা করছেন, বুঝতে পারছেন? আচ্ছা এবার দেন, তাহলে বলছেন কল্যাণ মিত্র, নাম কি? কল্যাণ মিত্র। অ্যান্সার হবে হচ্ছে কল্যাণ মিত্র। ওকে, 4 মিতা বিশ্বাস ভাই, 4 হবে না। এবার দেখেন ওকে, এরপরে দেখেন পরবর্তীতে, দেখেন পরবর্তীতে 5 নাম্বার, 5 নম্বরে কি বলেছেন ভাই? 5 নম্বরে একটু লক্ষ্য করেন, 5 নাম্বার দেখেন, এবার দেখেন ভাই, এবার লক্ষ্য করেন ভাই, মহিবুল ভাই, ওকে এবার ঠিক আছে ভাই, এইবার ঠিক আছে। কেমনে? আগের বারও ঠিক ছিল, বুঝতে পারছেন? দুইটা কোশ্চেন রিপিট হওয়া মানে ওটা আগের ক্লাস নয়, আপনাকে বুঝতে হবে। দেখেন, না জেনে না বুঝে কমেন্ট করা ঠিক না, এইটা আপনাকে পরিবর্তন করতে হবে। দেখেন এই সেরিকালচার শব্দের অর্থ কি? বলছে সেরিকালচার, সেরিকালচার বলতে কি বুঝায়? একটু দ্রুত করিবেন, কমেন্ট করেন। কতগুলো কালচার নিয়ে আছে, কতগুলো প্রশ্ন আছে, যেমন সেরিকালচার, এভিকালচার, মনে আছে আপনাদের? এভিকালচার, পেরিকালচার, বুঝতে পারছেন? এরকম কালচার নিয়ে কতগুলো আছে, এপিকালচার, এপিকালচার, সেরিকালচার, মনে আছে? তাহলে এপিকালচার, এপিকালচার মানে কি বলেন দেখি? এপিকালচার, এপিকালচার মানে হচ্ছে পশু পাখি, পাখি পালন করা, তাই না? পাখি পালন, তাহলে পাখি পালন বিদ্যা যেটা আছে সেটা হচ্ছে পাখি পালন বিদ্যা বা পাখি পালন চাষ, ঠিক আছে? এটা বলা এপিকালচার বলা হয়। তো সেরিকালচার কি হবে বলেন তো? সেরিকালচার, সেরিকালচার তুলা, তুলা কি হবে? নীল, কি নীল চাষ হবে? রেশম চাষ, রেশম পোকার চাষ, নাকি তামাক চাষ, কোনটা হবে? তামাক, তামাক সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশের কুষ্টিয়া জেলা তামাকের জন্য বিখ্যাত। কুষ্টিয়া জেলা 26টা গ্রাম আছে, বলেন তো কয়টা গ্রাম? 26টা গ্রাম আছে। এগুলোকে একত্রে বলা হয়, এই 26টা গ্রামকে একত্রে বলা হয় গোল্ডেন ভিলেজ। কি বলা হয়? গোল্ডেন ভিলেজ। আপনাদেরকে আমি বলেছিলাম সাধারণ জ্ঞানে গোল্ডেন থাকলে, সাধারণ জ্ঞানে গোল্ডেন থাকলে বুঝবেন হইতেছে ওটা কি বুঝাইছে, ওটা মাদক বুঝাইছে। তাহলে গোল্ডেন ভিলেজ, তাহলে গোল্ডেন ভিলেজ, এই গোল্ডেন ভিলেজে হচ্ছে কোন জেলা? কুষ্টিয়া জেলা। মানে গোল্ডেন ভিলেজ কোন জেলা? কুষ্টিয়া। তাহলে এটা কিসের জন্য? তামাক চাষের জন্য বিখ্যাত, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে বলছে সেরিকালচার, কি কালচার? সেরিকালচার, লক্ষ্য করেন, কি কালচার? সেরিকালচার। কি কালচার? সেরিকালচার। তাহলে সেরিকালচারের অ্যান্সার কি হবে? সেরিকালচারের অ্যান্সার হচ্ছে সেরিকালচার, হ্যাঁ সেরিকালচার। আচ্ছা, এবার লক্ষ্য করেন, এবার লক্ষ্য করেন সেরিকালচার কি করছে? সেরিকালচার হচ্ছে রেশম চাষ। কোন চাষ? রেশম চাষ। তাহলে রেশম চাষ হচ্ছে সেরিকালচার। ওকে, আচ্ছা এপিকালচার বলছে মৌমাছি, হ্যাঁ মৌমাছি চাষ করা হয়, সেটা হচ্ছে এপিকালচার, মৌমাছি চাষ, বুঝতে পারছেন? মৌমাছি চাষ হচ্ছে এপিকালচার। ওকে, এবার দেখেন ভাই, এরপরে বলছে ওকে ভাই, এবার দেখেন 5 নাম্বার, দেখেন 5 নাম্বার, এবার 6 নাম্বার আসেন ভাই, 6 নাম্বার আসেন ভাই, 6 নাম্বার আসেন। দেখেন 6 নাম্বারে বলছে ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটা? ছায়াপ্রেমিক অর্থনৈতিক ফসল কোনটা ভাই? ভালো করে দেখেন, ছায়াপ্রেমিক অর্থনৈতিক ফসল, দেখেন ছায়াপ্রেমিক অর্থনৈতিক ফসল কোনটা? একটু দ্রুত করে কমেন্ট করেন। ছায়াপ্রেমিক অর্থনৈতিক ফসল, ছায়াপ্রেমিক অর্থনৈতিক ফসল। ওকে, মাদকের জন্য সেরা, হ্যাঁ মাদকের জন্য সেরা, হ্যাঁ। এবার একটু কমেন্ট করেন সবাই, ছায়াপ্রেমিক। ওকে, ওকে, ছায়াপ্রেমী, ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল। আপনারা যখন অর্থনৈতিক বা অর্থকারী ফসলের কথা বলবে, অর্থকারী ফসল, তাহলে আপনারা জানেন অর্থকারী ফসল কোনটা বলেন তো? অর্থকারী ফসল কোনটা হয় আমাদের? আমাদের অর্থকারী ফসল কোনটা যেটা দিয়ে বহির্বিশ্বের মাধ্যমে আমরা আমরা উৎপাদন করে থাকি, আমরা হচ্ছে কি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি? আখ বা ইক্ষু, এইটা থেকে কি আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি? না। দেখেন এই আখ বা ইক্ষু গবেষণা কেন্দ্র, পরীক্ষায় এটা আসে। তাহলে আখ বা ইক্ষু গবেষণা কেন্দ্র, তাহলে গবেষণা কেন্দ্র, গবেষণা কেন্দ্র এটা হচ্ছে ঈশ্বরদী পাবনা। তাহলে ঈশ্বরদী,
ঈশ্বরদী পাবনা। ক্লিয়ার? তাহলে ঈশ্বরদী পাবনা। আচ্ছা, তামাকের জন্য তো বললাম কুষ্টিয়া জেলা। ধানের জন্য বিখ্যাত জেলা হইতেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় সেটা হচ্ছে ময়মনসিংহে। বলেন তো কোথায়? ময়মনসিংহে। আর চাও বেশি উৎপাদিত হয় মৌলভীবাজারে। চা কোথায়? মৌলভীবাজারে। তাহলে বলছে ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল, তার নাম হচ্ছে কি বলেন তো সবাই? সবাই একটু কমেন্ট করে জানাবেন, তার নাম কি হবে? চা। দেখছেন সবাই কি সুন্দর অ্যান্সার করতে পারে, সবাই কি সুন্দর অ্যান্সার করতে পারে। তাহলে অ্যান্সার কি হবে ভাই? চা হবে। তাহলে অর্থনৈতিক ফসল, তার নাম কি? চা। ওকে, আসেন এবার আসেন 7 নম্বরে। বর্তমানে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী, তাহলে প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন? এটা 2 দিনের আগে একটা পরীক্ষার প্রশ্ন এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছিল এবার, যে বাংলাদেশের বাহিরে সব থেকে বেশি প্রবাসী কোথায় রয়েছে। তাহলে সবচেয়ে বেশি প্রবাসী কোন দেশে রয়েছে? আর একবার একটু শান্তিপূর্ণভাবে সবাই একটু কি করবো বলেন তো? সবাই একটু শেয়ার করব। আরেকবার একটু শান্তিপূর্ণভাবে সবাই একটু শেয়ার করব। এবার একটু 7 নম্বরে একটু ভালোভাবে অ্যান্সার দেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? সৌদি আরব, মালয়েশিয়া, তারপর সংযুক্ত আরব আমিরাত, ইতালি। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কি হবে? সৌদি আরব, মালয়েশিয়া, তারপর সংযুক্ত আরব আমিরাত এবং কি হবে বলেন তো? ইতালি। দেখেন ইতালিতে শ্রমিক যায় এটা সত্য, কিন্তু ওই রকম বেশি শ্রমিক যায় না যার থেকে, যেটার থেকে মানে সৌদি আরবের থেকে বেশি। দেখেন এই দেশগুলোতে কিন্তু মোটামুটি ওভারঅল ভাবে আমরা যদি লক্ষ্য করি যে সবগুলোতে শ্রমিক বেশি বেশি করে যায়, তাই না? আচ্ছা, তো দেখেন এদের মধ্যে সব থেকে বেশি কোনটাতে যায়? প্রশ্ন হচ্ছে এদের মধ্যে সব থেকে বেশি কোনটাতে যায়? এদের মধ্যে সব থেকে বেশি যায় সৌদি আরবে। এই জন্য হচ্ছে আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিটেন্স লাভ করি। তাহলে বাংলাদেশ সবচেয়ে সবচেয়ে বেশি রেমিটেন্স লাভ করে। তাহলে সবচেয়ে বেশি রেমিটেন্স লাভ করে। তাহলে রেমিটেন্স তাহলে রেমিটেন্স লাভ করে। তাহলে রেমিটেন্স লাভ করে কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। তাহলে সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম কি বলেন তো? সৌদি আরবের রাজধানীর নাম কি? কেউ বলতে পারবেন? সৌদি আরবের রাজধানীর নাম দ্রুত গতিতে। সৌদি আরবের রাজধানীর নাম, আচ্ছা দ্রুত দেখেন। সৌদি আরবের রাজধানীর নাম পাইছেন? কেউ বলতে পারবেন সৌদি আরবের রাজধানীর নাম কি? রাজধানী সৌদি আরবের রাজধানী বলেন। সৌদি আরবের রাজধানীর নাম শুনতে যাচ্ছি সবার কাছে। সৌদি আরবের রাজধানীর নাম বলবেন সবাই, একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, ওকে। সৌদি আরবের রাজধানীর নাম কি হবে বলেন তো? সৌদি আরবের রাজধানীর নাম কি হবে? সবাই এর অ্যান্সার কি হবে? রিয়াদ। কি হবে? রিয়াদ। তাহলে অ্যান্সার হচ্ছে রিয়াদ। ওকে, এই হচ্ছে সৌদি আরবের। মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়ার রাজধানীর নাম পুত্রজায়া। আর একটা আছে মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া, পাইছেন? আচ্ছা, আর এটা আছে কুয়ালালামপুর, তাই না? আচ্ছা, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী, পরীক্ষাটা আসে আবু ধাবি। নাম কি? আবু ধাবি। তাহলে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম হচ্ছে আবু ধাবি। আর ইতালির রাজধানীর নাম কি? ইতালির রাজধানী তো রোম, এটা তো জানেনি। তাহলে ইতালির রাজধানী রোম। ওকে, তাহলে ইতালির রাজধানী রোম। এই হইতেছে মোটামুটি আমাদের 7টা এমসিকিউ গেল। ক্লিয়ার সবাই? তাহলে 7টা এমসিকিউ ডান। এরপরে দেখেন আপনাদের যদি এই 7টা এমসিকিউ যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, একটু কাইন্ডলি আমাকে একটু জানাবেন 7 ডান। একটু সবাই একটু 7 ডান। আপনাদের যদি 7টা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে 7 ডান লিখবেন। একটু সবাই 7 ডান লিখবেন। সবাই
ওকে, মালয়েশিয়ার রাজধানী নিয়ে অনেকের একটু সমস্যার সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ার রাজধানী আসলে কোনটা? ভাই, মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর, বুঝতে পারছেন? আর একটা আছে প্রশাসনিক রাজধানী, একটা আছে বাণিজ্যিক রাজধানী। আমার কথা বুঝতে পারছেন? একটা প্রশাসনিক রাজধানী আর এর নাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী। ক্লিয়ার সবাই? বুঝাতে পারছি? কুয়ালালামপুর আছে, পুত্রজায়াও আছে। ওকে, এগুলো নিয়ে টেনশন করতে হবে না আপনাদের। ওকে, এরপরে দেখেন পরবর্তীতে লক্ষ্য করি আমরা 7-এর পর যাবো 8। 8 নাম্বার কি বলছে? বাংলাদেশ কোন দুইটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? এইটা বলেন একটু, এইটা বলেন একটু সবাই। সবাই আমাকে একটু এটা বলেন, সবাই আমাকে একটু এটা বলেন, সবাই আমাকে একটু এটা বলেন যে বাংলাদেশ কোন দেশ থেকে সব থেকে বেশি সিংহভাগ সয়াবিন তেল কি করেন? রফতানি করেন। তাহলে সয়াবিন তেল রফতানি করেন কোন দেশ থেকে? তাহলে সয়াবিন তেল রফতানি করে কোন দেশ থেকে? সয়াবিন তেল রফতানি করে কোন দেশ থেকে? দ্রুত দ্রুত দ্রুত। তাহলে সয়াবিন তেল রফতানি করে কোন দেশ থেকে? সয়াবিন তেল রফতানি করে কোন দেশ থেকে? দ্রুত করবেন, কমেন্ট করবেন। সব থেকে বেশি পরিমাণ সয়াবিন তেল রপ্তানি করে কোন দেশ? হিন্স দিয়ে দিচ্ছে আপনাদেরকে, আপনাদেরকে হিন্স দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। দক্ষিণ আমেরিকার দেশ। এখন দেখেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো কি দক্ষিণ আমেরিকার মধ্যে পড়ে? না। এরা সরি, দক্ষিণ আমেরিকার মধ্যে, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া নয়, দক্ষিণ আমেরিকা। এটা দক্ষিণ আমেরিকার দেশ। ওকে, এই দুটো হচ্ছে মালয়েশিয়া এবং হচ্ছে ইন্দোনেশিয়া, এই দুটো হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ে। তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়তেছে, কার মধ্যে? দক্ষিণ এশিয়ার মধ্যে। ক্লিয়ার? ভারত এবং চীন, সরি, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়ে, এটা দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়তেছে। আচ্ছা, এখান থেকে ভারত যদি দক্ষিণ এশিয়ার মধ্যে পড়তেছে, আর চীন হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি চীন, এই চীন হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে পড়তে, মধ্যপ্রাচ্য না তো, মানে যদি বলে দূর প্রাচ্যের মধ্যে পড়ে, দূর প্রাচ্য। তাহলে এটা পড়তেছে কার মধ্যে? দূর প্রাচ্যের মধ্যে। দূর প্রাচ্যের হইতেছে 5টা দেশ: চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান এবং তাইওয়ান। এরপরে বলছে কি, তারপর জার্মানি আছে। জার্মানি, এটা তো জানি আমরা ইউরোপের মধ্যে। আর ভিয়েতনাম, এই ভিয়েতনাম পড়ছে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়ছে। আর এই যে এই দুটা ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই দুটো পড়ছে হচ্ছে দক্ষিণ আমেরিকার মধ্যে। তার মধ্যে পড়ছে দক্ষিণ আমেরিকার মধ্যে। এই জন্য পাম গাছ, পাম 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 গাছ হইতেছে সব থেকে বেশি আছে কোথায়? ব্রাজিলে। বুঝতে পারছেন? সব থেকে বেশি আছে কোথায়? ব্রাজিলে। এই জন্য বলছে যে সয়াবিন, তাহলে সয়াবিন তেল বা সয়াবিন যেটা আর কি, এটা আছে সব থেকে বেশি আমদানি করে, সিংহভাগ থেকে আমদানি করে, সেটা কোন দেশ বলেন তো? ব্রাজিল এবং হচ্ছে আর্জেন্টিনা। আশা করি আপনি আমার কথাটা বুঝছেন। ব্রাজিল এবং কি? আর্জেন্টিনা। ব্রাজিল এবং কি বলেন তো? আর্জেন্টিনা। ওকে, সবাই একটু দ্রুত গতিতে এইটা একটু অ্যান্সার করেন দেখি। 9 নাম্বারটা একটু অ্যান্সার করেন। 9, এইটার অ্যান্সার করেন। বলছে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? তাহলে সার কারখানার নাম কি? বলছে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। দ্রুত গতিতে সবাই কমেন্ট করেন। ওকে, সবাই একটু দ্রুত গতিতে অ্যান্সার করবেন। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? সবাই একটু দ্রুত গতিতে বলবেন, বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? সার কারখানার নাম কি? সবাই একটু দ্রুত গতিতে আমাকে বলেন যে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? ক্লিয়ার সবাই? তাহলে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? ওকে, তাহলে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করেন। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? সার কারখানার নাম। ওকে, বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার দিয়েছেন। এইটাই হইতেছে মজা, সবথেকে বেশি বড় মজা।
অ্যান্সার কোনটা হবে একটু কেউ কাইন্ডলি বলতে পারবেন? অ্যান্সার, অ্যাকুরেট অ্যান্সার কোনটা হবে? অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে পলাশ। কি হবে? পলাশ ইউরিয়া সার ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। তাহলে পলাশ ইউরিয়া সার ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে পলাশ। বুঝতে পারছেন? আমরা জানি ঘোড়ার শালের নাম শুনেছি, ঘোড়ার শাল নাম শুনেছেন? ঘোড়া শাল এটাও কিন্তু বিখ্যাত বৃহত্তম, কিন্তু এখানে বলছে যে এখানে তো অপশনেই নাই। তাহলে বলছে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? তাহলে বলছে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। বুঝতে পারছেন সবাই? তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে বলছে পলাশ, হ্যাঁ পলাশ হবে, পলাশ কি হবে? পলাশ। যমুনা দিচ্ছেন কেন? এটা অ্যান্সার, অ্যান্সার যমুনা দিচ্ছেন কেন? 9 নাম্বার 10-এ দিয়ে চলে গেছেন কে রে ভাই? 100% গ, হ্যাঁ গ হবে, পলাশ হবে, পলাশ, পলাশ এটা হবে, এটা হবে পলাশ হবে, পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এটা অ্যান্সার হবে। বুঝতে পারছেন? আচ্ছা এবার আসেন 9 নাম্বারের পর যাবেন 10। দেখেন বাংলাদেশে এ পর্যন্ত মোট জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার? তাহলে বাংলাদেশে এ পর্যন্ত মোট জরুরি অবস্থা জারি করা হয়েছে মোট কতবার? সবাই একটু কমেন্ট করেন। তাহলে বাংলাদেশে 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 এ পর্যন্ত মোট জরুরি অবস্থা জারি করা হয়েছে মোট কতবার? তাহলে বাংলাদেশে এ পর্যন্ত মোট জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার? সবাই কমেন্ট করে জানান বাংলাদেশে এ পর্যন্ত মোট জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার? তাহলে বাংলাদেশে এ পর্যন্ত মোট জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার? 5বার। অ্যান্সার হচ্ছে 5বার। অ্যান্সার কি 3বার? অ্যান্সার কি 4বার নাকি অ্যান্সার 7বার? কোনটা হবে? আচ্ছা আমি সালগুলো একটু বলতেছি। সালগুলো হচ্ছে প্রথম যখন করা হয় সেটা হচ্ছে 1900 কত সাল, কেউ বলতে পারবেন? প্রথম যেটা করা হয় 1974 সালের দিকে করা হয়েছে। তাহলে প্রথম 1900 কত সালে? 74 সালের দিকে করা হয়েছে, ভালো কথা। এরপরে করা হলো 1981 সাল। কত সাল? 1981 সালে জরুরি অবস্থা জারি করা হলো। তাহলে 1981 সালে জরুরি অবস্থা জারি করা হয়, 1981 সালে জরুরি অবস্থা জারি করা হয়। এরপরে করছে কত সালে? 1987 সালে। তারপরে করছে কত সালে? 1990 সালের দিকে। তাহলে 1990 সালের দিকে জরুরি অবস্থা জারি করলো। ক্লিয়ার? এটা গেল 4বার। তাহলে এই মোট 4বার আগে জরুরি অবস্থা জারি করলো। এই মোট কয়বার জরুরি অবস্থা জারি করলো? 4বার। আর আরেকবার জারি করলো 2007 সালে। তত্ত্বাবধায়ক সরকার যখন কেয়ারটেকার গভর্নমেন্ট নিল তখন ওই দেশে জরুরি অবস্থা জারি করলো। তাহলে মোট জরুরি অবস্থা জারি করলো কয়বার? মোট জরুরি অবস্থা জারি করলো তাহলে 5বার। বলেন তো কয়বার? 5বার। তাহলে কত কত সাল বললাম? সাল বললাম হচ্ছে, সাল বললাম 1974 সাল, এই 1981 সাল, 1987 সাল, 1990 সাল এবং 2007 সাল। তাহলে এখন ভালো করে বোঝেন 2007 সালের দিকে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে। আচ্ছা এবার 1974 সালে অভ্যন্তরীণ যে গন্ডগোল হয়েছিল, এই অভ্যন্তরীণ গোলযোগের কারণে এটা করা হয়। এরপরে 1981 সালের দিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হইলে তখন আব্দুস সাত্তার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হইলে তখন আব্দুস সাত্তার, তখন ওই সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন, তখন ইনি এটা কি করলেন? আব্দুস সাত্তার তখন হচ্ছে এটা তখন বর্তমানের পরবর্তীতে ইনি জরুরি অবস্থা বিধান জারি করেন। বুঝতে পারছেন? এরপরে 1987 সালে হোসেন মোহাম্মদ এরশাদ গণ আন্দোলনের মুখে তখন পতন হয়। তখন গণ আন্দোলনের মুখে পড়ে তখন হচ্ছে কি করলেন? জরুরি অবস্থা জারি করলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এরপরে 1990 সালে তখন হচ্ছে জেনারেল এরশাদ দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করেন। আমরা জানি 90-এর গণ অভ্যুত্থান শুনেছেন নিশ্চয়ই, এই গণ অভ্যুত্থান হচ্ছে তখন এটা জারি করলেন। এবার পরবর্তীতে কি করলেন? পরবর্তীতে করলেন হচ্ছে 2007 সালে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসলেন, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে তখন এটা জারি করলেন। তাহলে অ্যান্সার হবে কতবার? অ্যান্সার হবে 5বার। তাহলে বাংলাদেশে এ পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার? 5বার। তাহলে 1974 সাল, 1981, 1987, 1990 এবং 2007 সাল। আশা করি আপনি আমার অ্যান্সারটা ক্লিয়ার বুঝতে পারছেন। এবার আসেন 21শে পদক ও স্বাধীনতা পদকের দুটোই পেয়েছেন কে? তাহলে অ্যান্সার করতে হবে 21শে পদক এবং স্বাধীনতা পদক এই দুটোই পেয়েছেন কে? 21শে পদক ও স্বাধীনতা পদক এই দুটো পেয়েছেন কে? 21শে পদক ও স্বাধীনতা পদক ভাস্কর শামীম শিকদার, ইনি কিন্তু একজন মহিলা। নাম দেখলে মনে হবে যে ও মাই গড, এটা একজন মানে পুরুষ মানুষের নাম বলতেছে, কিন্তু আদতে এটা একজন পুরুষ মানুষ নয়, এটা একজন মহিলা মানুষ, ইনি একজন। তাহলে মহিলা হামিদুর রহমান, ভাস্কর হামিদুর রহমান, ভাস্কর নিতুন কুণ্ড, ভাস্কর নবেরা আহমেদ। অ্যান্সার করতে হবে আপনাকে, বলতে হবে এই ভাস্করদের মধ্যে সব থেকে, যদি আমি বলি যে 2টা পুরস্কারে পেয়েছে বাংলাদেশের মধ্যে বেসামরিকভাবে সর্বোচ্চ শ্রেষ্ঠ পদক, তার নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এই স্বাধীনতা পুরস্কার এবং 21শে পদক, সেকেন্ড হইতেছে 21শে পদক, এই দুইটাই প্রবর্তন করেন যিনি প্রবর্তক
প্রবর্তক, তাহলে তার নাম কি? যিনি প্রবর্তক এই ব্যক্তিটার নাম হচ্ছে মেজর জিয়াউর রহমান। নাম কি? মেজর জিয়াউর রহমান। প্রেসিডেন্ট মরহুম মেজর জিয়াউর রহমান, ঠিক আছে? তাহলে জিয়াউর রহমান ইনি হচ্ছেন এই যে দুটা পুরস্কার প্রবর্তন করেন। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, জিয়াউর রহমান তো এই যে বাংলাদেশের শ্রেষ্ঠ পদক তার নাম স্বাধীনতা পুরস্কারের প্রবর্তন করলেন, করার পাশাপাশি এখন আপনাকে বলতে হবে যে ভাস্কর এখানে কোনটার নাম হবে। অ্যান্সার আমি বলে দিচ্ছি, ভাস্কর হচ্ছে নবেরা আহমেদ। নাম কি? নবেরা আহমেদ। ইনি হইতেছে দুইটা বিষয়ে কি পাইছেন? আহারে সবাই নুতিনকুণ্ড দিয়েছেন, কেউ কেউ নবেরা আহমেদ, কেউ গ দিয়েছেন, ঠিক আছে? দেখেন তাহলে সবার অবস্থা দেখছেন, এই হইতেছে আপনাদের অবস্থা। ক্লিয়ার সবাই? তাহলে ক্লিয়ার কি সবাই? বুঝতে পারছেন? আচ্ছা, প্রথমটা হচ্ছে যদি আমি বলি এই পদক দুইটা কত কত সালে প্রবর্তন করা হয়, এই সাল কত কত সালে প্রবর্তন করা হয়, একটা হচ্ছে ৭৭ সালে আর একটা ৭৬ সালে। তাহলে ২১শে পদক প্রবর্তন করা হয় ১৯৭৬ সালে, আর এই স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৭৭ সালে। এই দুটা কে করছেন বলেন তো? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কে করছেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুটা করছেন। এখন আরো একটা মজার ব্যাপার বলি, এই যে নবেরা আহমেদ, এই নবেরা আহমেদ ১৯৯৭ সালে, কত সালে? ১৯৯৭ সালে একবার নোবেল, একবার হচ্ছে এই দুটা একটা পুরস্কার পেয়েছেন, আর পাইছেন হচ্ছে ২০২৫ সালে, মানে এই বছর পাইছেন। তাহলে এই বছর যেহেতু পাইছেন তো কাজে এটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? তাহলে যে কোনো পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং এই বছর উনি কিসে পান? এই বছর উনি যেটাতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বাধীনতা পুরস্কারে পাইছেন, আর ৯৭ যেটা পেয়েছেন সেটা হচ্ছে ২১শে পদকে পেয়েছেন। আশা করি আপনি এই দুটা বিষয় ক্লিয়ার এবং কনফিউশন আপনার, আশা করি কোনো ঝামেলা নাই। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। আমার কমেন্ট পড়ে না স্যার, আমি কারোই আজকে কমেন্ট পড়তেছি না, একটু কাইন্ডলি দ্রুত গতিতে শেষ করবেন। ওকে, দেখেন আমি 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 আজকে কারোই কমেন্ট পড়তেছি না, একটু সবাই 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 আমি সবার কমেন্ট দেখতেছি, সবার কমেন্ট দেখতেছি, কিন্তু কারোর কমেন্ট বলতেছি না, কারণ আমাদের প্রশ্ন আজকে হিউজ পরিমাণ আছে এই জন্য। ওকে, এবার আসেন ১২ নম্বর কোশ্চেনের মধ্যে। বলছে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে ডাবল সেঞ্চুরি করেন কে? তাহলে টেস্ট ক্রিকেট, ক্রিকেট খেলায় ৩ ধরনের খেলা হয়, ৩ ধরনের। একটা হচ্ছে ওয়ান ডে ম্যাচ হয়। কি ধরনের ম্যাচ? ওয়ান ডে। তাহলে একটা হচ্ছে ওয়ান ডে ম্যাচ, বুঝতে পারছেন? ওয়ান ডে খেলা, তাহলে একটা হচ্ছে ওয়ান ডে। ২ নাম্বার হচ্ছে কি? টি-20। ২ নাম্বার কি? টি-20। আর ৩ নাম্বার যেটা হয় সেটা হচ্ছে টেস্ট, বুঝতে পারছেন? টেস্ট। ওয়ান ডে তে বেসিক্যালি ৫০ ওভারের খেলা হয়। কত ওভারের? ৫০ ওভারের, এটা আপনারা জানেন। আর টি-20 হয় ২০ ওভারের খেলা হয়। কত ওভারের? ২০ ওভারের। আর টেস্টে হচ্ছে অগণিত, মানে আপনি যতক্ষণ পর্যন্ত খেলতে পারেন। এটা বেসিক্যালি ২-৩ দিন ধরে, ৩ দিন ৪ দিন ধরে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা স্যার, রিসেন্ট গুলো কি বেশি পড়াবেন? হ্যাঁ, রিসেন্ট পড়াচ্ছি, সাম্প্রতিক পড়াচ্ছি, সবই পড়াচ্ছি, টেনশন করেন না। এবার দেখেন বলছে কি, বলছে যে ডাবল সেঞ্চুরি কে করেছেন। ডাবল সেঞ্চুরি কে করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একজন বাংলাদেশি আছেন যিনি ডাবল সেঞ্চুরি করছেন, মানে সেঞ্চুরি করেন হচ্ছে কত রানে? ১০০ রানে সেঞ্চুরি করেন। কত রানে? ১০০ রানে। তাহলে আবার বলছে ২০০ রান করে বলছে। কত রান? ২০০ রান। আবার কোন ক্রিকেটে? এই টেস্ট ক্রিকেটের মধ্যে। তাহলে টেস্ট ক্রিকেটে একজন ডাবল সেঞ্চুরি করছে, তার নাম হচ্ছে মুশফিকুর রহিম। নাম কি? মুশফিকুর রহিম। তাহলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন, তার নাম মুশফিকুর রহিম। অসাধারণ। সবাই যারা অ্যান্সার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা 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 ক্লাসটাতে দুর্দান্তভাবে আপনারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি বলেন তো? আমরা পেয়ে গেলাম হচ্ছে, আমরা পেয়ে গেলাম দুইটা। আপনাদের টেস্ট ক্রিকেটের হচ্ছে কি বলছি? টেস্ট ক্রিকেটে কি বলছি বলুন? টেস্ট ক্রিকেটে কি বলছি? টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন। তাহলে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন। টেস্ট ক্রিকেটে কি করেন? ডাবল সেঞ্চুরি করেন। তাহলে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন, তার নাম হচ্ছে মুশফিকুর রহিম। ওকে, আচ্ছা, অ্যান্সার আমরা মোটামুটি সবাই পেয়ে গেছি। ওকে, এবার আসেন ১৩ নম্বরে। ওয়াসফিয়া নাজনীন বলছে বিখ্যাত কেন? ওয়াসফিয়া নাজনীন অ্যাথলিকের জন্য বিখ্যাত, ক্রিকেটার হিসাবে বিখ্যাত, এভারেজ জয়ী হিসাবে বিখ্যাত, নারী উদ্যোক্তা হিসাবে বিখ্যাত। অ্যান্সার করতে হবে আপনাদের সবাইকে। আচ্ছা, তার মাঝখানে একটু ফাঁকে একটা কথা বলি। আমার একটা পেজ আছে, সেই পেজের নাম হচ্ছে নাসির স্যার, বুঝতে পারছেন? নাসির স্যার নামে একটা পেজ আছে, আপনারা কমেন্ট বক্সে দেখবেন যে হয়তো নাসির স্যার নামে একটা ঘোরাফেরা করবে একটু পরে, আমি কমেন্ট করবো না, একটু সবাই একটু ফলো দিয়ে রাখেন। হ্যাঁ, সবাই একটু ফলো দিয়ে রাখেন, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। ওকে, আচ্ছা, লাইক কমেন্ট করেন আর কি একটু। আচ্ছা আচ্ছা, এখন দেখেন জাকের আলী আইপিএল এ জায়গা পায়নি, এটা তো আচ্ছা দুর্ভাগ্য। এবার বলছে আইপিএল লেগে গেছে বাউন্ডারি শুট। আচ্ছা
এবার দেখেন 13 নম্বরে অ্যান্সার করেন ভাইয়া, 13 নম্বরে অ্যান্সার করেন। ওকে, সবাই একটু 13 নম্বরে অ্যান্সার করেন, 13 নম্বরে অ্যান্সার করেন। ওকে, 13 নম্বরে অ্যান্সার করবেন সবাই, সবাই তাহলে সবাই অ্যান্সার করবেন 13 নম্বরে। কি হিসাবে ছিলেন, কি হিসাবে ছিলেন? নাইমা নূর, নাইমা নূর আপু কেমন আছেন? দেখা হবে কোনো এক চাকরি, আপনি চাকরি পর পরে আমাদের সাথে দেখা করবেন অবশ্যই, মিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, এবার কি বলছি বলছি খুব ভালো করে দেখেন। তাহলে বলছি ওয়াসফিয়া নাজনীন, ইনি বলছেন কি এভারেস্ট জয়ী হিসাবে, কি হিসাবে? এভারেস্ট জয়ী হিসাবে। প্রথম যিনি এভারেস্ট জয়ী, তাহলে প্রথম এভারেস্ট জয়ী নারী আর কি, প্রথম এভারেস্ট জয়ী নারী, বুঝতে পারছেন? এভারেস্ট, তাহলে এভারেস্ট, তাহলে এভারেস্ট জয়ী, তাহলে এভারেস্ট জয়ী নারী, তাহলে প্রথম এভারেস্ট জয়ী নারী তার নাম কি? নিশাত, নাম শুনছেন? নিশাত মজুমদার, নাম কি? নিশাত মজুমদার, ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় এভারেস্ট জয়ী নারী তার নাম হচ্ছে এই যে ওয়াসফিয়া নাজনীন, তাহলে দ্বিতীয় এভারেস্ট জয়ী নারীকে তার নাম হচ্ছে ওয়াসফিয়া নাজনীন, ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তাহলে দ্বিতীয় এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজনীন, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? দ্বিতীয় কে বলেন তো? ওয়াসফিয়া নাজনীন। দ্বিতীয় কে? দ্বিতীয় হচ্ছে ওয়াসফিয়া নাজনীন। দ্বিতীয় কে? দ্বিতীয় হচ্ছে ওয়াসফিয়া নাজনীন। দ্বিতীয় কি বলেন তো? ওয়াসফিয়া নাজনীন, ওয়াসফিয়া নাজনীন, নাম কি বলেন তো? ওয়াসফিয়া নাজনীন। ওকে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, দ্রুত গতিবারে, দ্রুত পরিমাণে আপনারা সবাই একটু কাইন্ডলি ডান লেখেন, যে কত ডান বলেন তো? 13 ডান, তাহলে 13 ডান লিখে ফেলেন, দ্রুত লিখবেন, একটু 13 ডান লেখেন, দ্রুত একটু 13 ডান লিখে ফেলেন, দ্রুত একটু 13 ডান লিখে ফেলেন, দ্রুত একটু 13 ডান লিখে ফেলেন, মানে আপনাদের 13টা ডান, ক্লিয়ার সবাই বুঝতে পারছেন? তাহলে 13টা ডান সবার, সবার 13টা ডান, সবার 13টা ডান, সবার 13টা ডান হয়ে গেছেন। ওকে, সবার কি হয়ে গেছে বলুন তো? 13 নাম্বার ডান, ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তাহলে 13 নাম্বার ডান সবার, ওকে। আচ্ছা, এবার আসেন, এবার আসেন সবাই দ্রুত গতিতে, দ্রুত গতিতে, দ্রুত গতিতে। আমরা যদি ওয়াসফিয়া নাজনীনের অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু ওয়াসফিয়া নাজনীনের অ্যান্সার পেয়ে গেছি, 13 নাম্বার ডান লিখে ফেলবেন সবাই, সবাই একটু কাইন্ডলি লিখে ফেলেন 13 নাম্বার ডান। এবার আপনারা আসবেন 14 নাম্বারে, 14 নাম্বারে আসবেন, 14 নাম্বার। প্রথম এভারেস্ট জয়ী, হ্যাঁ নিশাদ মজুমদার, দ্বিতীয় হচ্ছে ওয়াসফিয়া নাজনীন, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, প্রথম সেঞ্চুরি করেন হচ্ছে মুশফিকুর রহিম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার আসেন দ্রুত গতিতে আসবেন হচ্ছে 14 নাম্বারে, 14 নাম্বারে আসবেন। 14 নাম্বারে কি বলছি, প্রশ্ন কি? 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মধ্য দিয়ে গৃহীত হয়? তাহলে 1947 সাল, তাহলে 1900 কত সাল? 47 সালে, 1947 সালে প্যালেস্টাইন, প্যালেস্টাইন, প্যালেস্টাইন মানে ফিলিস্তিন বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মধ্যে দিয়ে গঠিত হয়? বলছে 180 নম্বর প্রস্তাব, 181 নম্বর প্রস্তাব, 160 নম্বর প্রস্তাব, 161 নম্বর প্রস্তাব। আপনাকে এটার অ্যান্সার করতে হবে, একটু কাইন্ডলি অ্যান্সার করতে হবে যে এটার অ্যান্সার কি হবে। 14 নম্বরের অ্যান্সার করতে হবে, 14 নম্বরের অ্যান্সার করতে হবে, 14 নম্বরের অ্যান্সার কি হবে? 14 নম্বরের অ্যান্সার কি হবে? আমি জানি নির্ঘাত ভাবে, শিওর ভাবে আপনাকে বলতে পারি 14 নম্বরের অ্যান্সার অনেকেই ভুল করবেন, অনেকে ভুলবেন, তবে সবার আগে ঠিক করেছেন, সবার আগে ঠিক করেছেন রেহেনা, রেহেনা, রেহেনা জোহা, জোহা সবার আগে ঠিক করেছেন। 14 নম্বরের বলেছেন 41-এর 1947 সালে কত নাম্বার প্রস্তাব? প্রস্তাব নাম্বার 180, 181, 181। স্যার আমি এখন আসলাম 1 নাম্বার থেকে, আবার বুঝান। হ্যাঁ আবার বুঝাবো, সমস্যা নাই, আপনি রেকর্ড ক্লাস করে নিন। হ্যাঁ আচ্ছা, নাইমা আপু কমেন্ট পড়তেছে, আগুন স্যার, ওকে। আচ্ছা এবার দেখেন পরবর্তীতে, দেখেন পরবর্তীতে কি বলছি, ওকে। পরবর্তীতে লক্ষ্য করেন, পরবর্তীতে লক্ষ্য করেন 100 কত নাম্বার হবে? এটা 181 নাম্বার। 161 নাম্বার অনেকেই দিয়েছেন, অ্যান্সার কিন্তু 161 হবে না, হবে কত বলেন? 181 নাম্বার অ্যান্সার হবে। তাহলে বলছে প্যালেস্টাইন বিভাজন নীতি কত নাম্বারে? 181 নাম্বার নীতির মধ্য দিয়ে, বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, 181 নাম্বার মধ্য দিয়ে ইহুদিরা এটা পরিকল্পনা করে থাকেন, এই পরিকল্পনার মধ্য দিয়ে তারা 181 নাম্বার যে পরিকল্পনা আছে এটার মধ্য দিয়ে জেরুজালেমকে আন্তর্জাতিকভাবে শাসিত মুক্ত এলাকা হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এটা বেসিক্যালি আন্তর্জাতিকভাবে তারা স্বীকৃতি প্রদান করার জন্য এই কাজগুলো করে থাকেন আর কি। ওকে, এই হইতেছে মোটামুটি আমাদের একটা গেল, 14 নাম্বারটা গেল। তারপরে আমরা আসবো 15 নাম্বারে আসবো, ক্লিয়ার? তাহলে দেখেন ন্যাটো, ন্যাটো মানে কি? ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক অর্গানাইজেশন, নাম কি? নর্থ আটলান্টিক অর্গানাইজেশন।
দ্রুত গতিতে কমেন্ট করবেন সবাই। ন্যাটোর চার্টারে কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? তাহলে ন্যাটো যে চার্ট আছে, ন্যাটো চার্ট বুঝতে পারছেন, এই ধারা কত নাম্বার ধারায়, প্রশ্ন কিন্তু একটু ক্রিটিক্যাল হইতেছে, মনে আছে কি স্যার এত কথা একবার রিপিট করেন কেন? আচ্ছা, এতে তো ওনার নিজেরই ক্লান্ত লাগে। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে ন্যাটো মানে হচ্ছে নর্থ, ন্যাটো মানে কি নর্থ মানে বোঝেন নিশ্চয়ই যে উত্তর। আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাহলে আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তার মানে দেখেন মজার একটা ব্যাপার বলি, ন্যাটো মানে ন্যাটোতে অক্ষর কয়টা বলেন তো? চারটা। বলেন তো ন্যাটোতে অক্ষর কয়টা? চারটা। এই জন্য 4 এপ্রিল গঠিত হয়েছে। কত এপ্রিল? 4 এপ্রিল 1900 কত সাল? 1949 সাল। তাহলে 1949 সালে 4 এপ্রিল গঠন করা হয়, বুঝতে পারছেন? তাহলে 1949 সালে 4 এপ্রিল ন্যাটোর গঠন করা হয়। ন্যাটোতে অক্ষর কয়টা? চারটা। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর, পরীক্ষায় এটা প্রশ্ন আসে, সদর দপ্তর। তাহলে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে, তাহলে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, তাহলে ব্রাসেলস, তাহলে এটা হচ্ছে ব্রাসেলসে অবস্থিত। ক্লিয়ার সবাই? ব্রাসেলসে অবস্থিত, তাহলে ব্রাসেলসে অবস্থিত, বেলজিয়ামের ব্রাসেলসে। ওকে, এই ন্যাটোর যদি আমি বলি, এই ন্যাটোর তাহলে সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলসে। বেলজিয়ামের কোথায়? ব্রাসেলসে, বুঝতে পারছেন? তাহলে বেলজিয়ামের কোথায় হবে বলেন তো? ব্রাসেলসে হবে। বেলজিয়ামের কোথায় হবে ভাই? ব্রাসেলসে হবে। ঠিক আছে সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, প্রশ্ন বলছেন যে কত নাম্বার আর্টিকেলের মধ্য দিয়ে আমরা এটা খুঁজে পেয়েছি? তাহলে আর্টিকেল নাম্বার কত? 5। আর্টিকেল নাম্বার কত? 5। ওকে, তাহলে আর্টিকেল নাম্বার 5, তাহলে আর্টিকেল নাম্বার 5 এর মধ্যে দিয়ে পেয়েছি। ন্যাটোর বর্তমান সদস্য দেশ, তাহলে সদস্য দেশ হইতেছে 32টা। বলেন কয়টা? 32টা। সর্বশেষ সদস্য দেশ তার নাম সুইডেন। নাম কি? সুইডেন। তাহলে ন্যাটোর সর্বশেষ দেশ হইতেছে তাহলে কয়টা বলুন তো? 32টা। তাহলে 32টা সদস্য দেশ, তাহলে সর্বশেষ দেশের নাম হচ্ছে সুইডেন। ওকে, এবার আসেন 15 নম্বরে আসবেন 16 নাম্বার। 16 নম্বরে আসেন, 16 নাম্বার বলছে কোন দেশগুলো মেডিসিন লাইন দ্বারা বলছে বিভক্তি? তাহলে মেডিসিন লাইন দ্বারা বিভক্তি, ভালো করে বোঝেন। তাহলে কোন দেশগুলো মেডিসিন লাইন দ্বারা বিভক্তি? তাহলে কোন দেশগুলো মেডিসিন লাইন দ্বারা বিভক্তি? ওকে, আচ্ছা, কোন দেশগুলো মেডিসিন লাইন দ্বারা বিভক্তি? ওকে, এবার দেখেন মেডিসিন লাইন দ্বারা, দেখেন ভাই ব্রাজিল ও বলিভিয়া, এটা কি অ্যান্সার হইতে পারে? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কি আছে? ব্রাজিলের রাজধানী আপনারা জানেন সবাই, ব্রাজিলের রাজধানী কি? ব্রাসেলস। আর হচ্ছে বলিভিয়ার রাজধানী লাপাজ। লাপাজকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী বলা হয়। সবচেয়ে উঁচু রাজধানী তার নাম কি? তার নাম লাপাজ। তাহলে উঁচু রাজধানী তার নাম কি ভাই? লাপাজ। ওকে, এবার বল যুক্তরাষ্ট্র তো জানেন ওয়াশিংটন ডিসি। কানাডা তার রাজধানীর নাম কি? অটোয়া। নাম কি? অটোয়া। আচ্ছা, জার্মানির রাজধানীর নাম বার্লিন। আর পোল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়ারশ। নাম কি? ওয়ারশ নামে একটা প্যাক্ট আছে বা চুক্তি আছে যার নাম ওয়ারশ প্যাক্ট। মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। মিশরের রাজধানী কি? কায়রো। নাম কি? কায়রো। তাহলে মিশরের রাজধানী হচ্ছে কায়রো। আর সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। নাম কি? খার্তুম। ওকে, এখন দেখেন এই সুদানের রাজধানী বললাম খার্তুম। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন লাইন দ্বারা বিভক্ত করা হয়েছে? পৃথিবীতে কতগুলো লাইন আছে, যেমন এখানে মাঝ বরাবর যেটা লাইন গেছে 0 ডিগ্রি, এটাকে বলা হয় অক্ষরেখা, বলা হয় অক্ষরেখা। বিষুব রেখা বা বলা হয় নিরক্ষরেখা, বুঝতে পারছেন? এটাকে বলা হয় নিরক্ষরেখা। আচ্ছা, এবারে 24 ডিগ্রি বরাবর গেছে, তারা 17 ডিগ্রি গেছে। 17 ডিগ্রি বরাবর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করছে। উত্তর কোরিয়া আর কাকে? দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করছে। এবার বলছে 38 ডিগ্রি বলছে, সরি এটা ভুল হচ্ছে। 17 ডিগ্রি হচ্ছে উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম আর হচ্ছে দক্ষিণ ভিয়েতনামকে পৃথক করছে, তার মানে ভিয়েতনামকে পৃথক করছে। 38 ডিগ্রি হচ্ছে উত্তর কোরিয়াকে বিভক্ত করছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। আর 49 ডিগ্রি, এই 49 ডিগ্রি বিশ্বের মধ্যে বৃহত্তম সীমান্ত লাইন, তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে বিভক্ত করছে। এখানে আছে কানাডা, এখানে আছে যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্র ও কানাডাকে বিভক্ত করছে। তাহলে এই মেডিসিন লাইনের বলছে সীমান্ত, তার নাম বলছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। অ্যান্সার কি হবে? যুক্তরাষ্ট্র এবং কানাডা। ওকে,
সবাই কি বুঝতে পারছেন? তাহলে সবাই কি বুঝতে পারছেন অ্যান্সার কি হবে বলেন তো? যুক্তরাষ্ট্র এবং কানাডা হবে। ওকে, 49 ডিগ্রি টান টান বরাবর বিভক্ত করে ফেলছেন, যা মেডিসিন লাইন নামে পরিচিত। ঠিক আছে, তাহলে মেডিসিন লাইন নামে পরিচিত। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? যুক্তরাষ্ট্র এবং কি হবে বলেন তো? কানাডা হবে। যুক্তরাষ্ট্র এবং কি হবে? কানাডা হবে। যুক্তরাষ্ট্র এবং কি হবে? কানাডা হবে। ওকে, এবার আসেন লাস্ট, এবার আসেন 17 নাম্বার। 17 নাম্বারে বলছে কি ইরানের ফর্দ পারমাণবিক সমৃদ্ধ কেন্দ্রটি, তার মানে এই ফর্দ যেটা আছে এটা হচ্ছে পারমাণবিক কেন্দ্র সমৃদ্ধ। ইরানের রাজধানীর নাম কি বলেন তো? তেহরান। নাম কি? তেহরান। আসতেছে এক এক করে। বলছে কি সমৃদ্ধশালী কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত, মানে ইরানের কোন প্রদেশে অবস্থিত? বলছে ইসফাহান, ইলাম, বলছে বুমেহর, তার বলছে আলবোজ। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে কোনো উত্তর নাই। এখানে আমি বলতেছি এখানে কোনো উত্তর নাই, বুঝতে পারছেন? এখানে কোনো কি নাই বলেন তো? কোনো উত্তর নাই। শিওর সবাই বুঝতেছেন? তাহলে এখানে কোনো উত্তর নাই, এখানে উত্তর নাই। আমি আবারও বলতেছি এখানে কি নাই বলেন? উত্তর নাই। এটার অ্যান্সার হবে হচ্ছে, এটার অ্যান্সার বলে দিচ্ছি আমি, এটার অ্যান্সার হচ্ছে কোম প্রদেশ। কি প্রদেশ? কোম প্রদেশ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কোম প্রদেশ। কোম প্রদেশ। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কোম প্রদেশ। এটার অ্যান্সার এখানে নাই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কোম প্রদেশ। তাহলে ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম তেহরান। তাহলে ইরানের রাজধানীর নাম কি? তেহরান। তাহলে ইরানের রাজধানীর নাম তেহরান। আমরা আমরা ইরানের রাজধানী তেহরান পড়লাম, তাই না? ইরান এবং ইরাকের মধ্যে, ইরান এবং কার মধ্যে বলেন তো? ইরাকের মধ্যে, ইরাকের মধ্যে একটা সমস্যা আছে। সেই সমস্যার জন্য সেটা একটা বিরোধপূর্ণ দ্বীপ আছে, সেটার নাম হচ্ছে শাতিল আরব। নাম কি? শাতিল 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 আরব। তাহলে শাতিল আরব নামে একটা দ্বীপ আছে, এই দ্বীপটা নিয়ে তাদের মধ্যে সমস্যা আছে, বুঝতে পারছেন? শাতিল আরব দ্বীপ। তাহলে এখানে অ্যান্সার হবে কোম প্রদেশ, বুঝতে পারছেন? তাহলে আমরা এটা দ্রুত গতিতে অ্যাভয়েড করে ফেলি। এবার আসেন 18 নাম্বারটাতে। তাহলে আসবো কি ভাই বলেন তো? আচ্ছা, 18 নাম্বার বলছে কিয়োটো প্রোটোকল, মারাত্মক বিষয়। এবং আলহামদুলিল্লাহ এই প্রোটোকল থেকে প্রতি বছর পরীক্ষায় একটা প্রশ্ন আসে, প্রতি বছর পরীক্ষায় একটা প্রশ্ন আসে। তাহলে এখানে কি হবে? কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? বলছে ওজোন স্তরের হ্রাস, বলছে ক্ষয় হ্রাস, জৈব নিরাপত্তা, জীববৈচিত্র্য সুরক্ষা, গ্রিন হাউস নিঃসরণ গ্যাস। তাহলে আপনাকে বলতে হবে যে আসলে প্রোটোকলের বিষয়টা কি, প্রোটোকলের আসলে কাজটা কি। বেসিক্যালি এটা পরিবেশ সংক্রান্ত। কোন সংক্রান্ত? পরিবেশ সংক্রান্ত। তাহলে এই যে প্রশ্ন হচ্ছে এটা কিয়োটো প্রোটোকল, প্রোটোকলের নাম কি? কিয়োটো প্রোটোকল। প্রোটোকল কয়েকটা আছে, যেমন মন্টিল প্রোটোকল, নাম শুনছেন নিশ্চয়ই, মন্টিল একটা, মন্টিল প্রোটোকল। এটা অবস্থিত কানাডাতে। কোথায় বলেন তো? কানাডাতে। মন্টিল প্রোটোকল এটা অবস্থিত কানাডাতে। কোথায়? কানাডাতে। এটা হচ্ছে 87 সালে কার্য মানে ধরেন স্বাক্ষর করা হয়, আর হচ্ছে 89 সালে হচ্ছে চুক্তি বাস্তবায়িত করা হয় আর কি। এরপরে বলছে কি কিয়োটো প্রোটোকল, নাম কি? কিয়োটো প্রোটোকল। তাহলে কিয়োটো প্রোটোকল, তাহলে কিয়োটো প্রোটোকল হইতেছে কোথায় অবস্থিত? কেউ বলতে পারবেন? কিয়োটো প্রোটোকল। এখানে বলছেন যে অনেকে বলছেন ওজোন স্তর, আবার অনেকে বলছেন গ্রিন হাউস গ্যাস। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু ভাই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিএফসি। সিএফসি হবে। তাহলে এখন বলেন সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে ক্লোরোফ্লোরোকার্বন মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন তার মানে আমরা পাইতেছি গ্রিন হাউসের কথা বলতেছি, তাহলে গ্রিন হাউস গ্যাসের কথা বলতেছে, তাহলে গ্রিন হাউস গ্যাস। তাহলে কিয়োটো প্রোটোকলের পাইলাম কি? গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার সবাই? তাহলে কিয়োটো প্রোটোকল কি পাইলাম? গ্রিন হাউস গ্যাস। তাহলে কিয়োটো প্রোটোকল কি পাইলাম? কিয়োটো প্রোটোকল কি পাইলাম? গ্রিন হাউস গ্যাস। তাহলে কি গ্যাস বলেন তো? গ্রিন হাউস গ্যাস। সবাই শিওর বুঝতেছেন? তাহলে এটা বলেন তো কি হবে? কিয়োটো প্রোটোকল, গ্রিন হাউস গ্যাস। ওকে, এই কিয়োটো প্রোটোকল কিন্তু আছে কোন দেশে বলেন তো? জাপানে আছে। বলেন তো কোন দেশে? জাপানে। তাহলে মন্টিল প্রোটোকল আছে কানাডায়, আর কিয়োটো প্রোটোকল আছে কোথায়? জাপানে। ক্লিয়ার সবাই? জাপানে। ওকে, তাহলে কিয়োটো প্রোটোকল, মন্টিল প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল, এগুলো প্রোটোকল আছে আর কি। ওকে, এই প্রোটোকলগুলো একটু ভালো করে আপনারা একটু দেখে নেবেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষা কমন করবেন। এবার আসেন 19 নম্বরের প্রশ্ন। বলছে কি ইউএনওপিএস এর পূর্ণ রূপ কি? ইউএনওপিএস। তাহলে ইউএনওপিএস, তাহলে বলছে কি বলুন তো ভাই? ইউএনওপিএস। তাহলে ইউএনওপিএস দেখেন, ইউএনওপিএস দেখেন ভাই, মনোযোগ দিবেন। ইউএনওপিএস এখানে কি বলছে? বলছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড সিকিউরিটি। ভালো করে বোঝেন। আবার কি বলছে? ইউনাইটেড নেশনস,
আপনারা তো জানেন ইউএন থাকলে ইউনাইটেড নেশন হবে, তাহলে দেখেন ইউনাইটেড নেশন বাদ দেন। এবার আসেন কি বলছে, অফিস ফর পাবলিক সার্ভিস, অফিস ফর প্রজেক্ট সার্ভিস, তারপরে অপারেশনস অ্যান্ড দ্য প্ল্যানিং সিস্টেম। এটার অ্যান্সার বলতে হবে আপনাদেরকে, এটার অ্যান্সার আপনাদেরকে দ্রুত গতিতে বলতে হবে। এটার অ্যান্সার কি হবে? ইউএনওপিএস, 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 ইউএনওপিএস। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার হবে। এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার হবে। ভাই অনেকেই বলতেছেন বারবার কেন এক কথা রিপিট করি। এক কথা রিপিট করলে আপনি যখন একটা কথা 5 বার 6 বার শুনবেন, ওটা মাথার মধ্যে দেখবেন অলওয়েজ আপনার মাথায় বসে যাবে, ওটা চলে যাবে না। কষ্ট হয় আমার, আমি কেন এক কথা রিপিট করতে যাব? আমি কি পাগল? এখানে পাগল দ্বারা আছি? অবভিয়াসলি না। কেন রিপিট করি? যাতে এই প্রশ্নগুলো আপনি দেখলেন, যেমন ওই যে আপনার প্রথমে ধরে ফেলতে পারছেন, ভাই 1 নম্বর প্রশ্নটা তো রিপিট হয়েছে, 2 নম্বর প্রশ্ন তো রিপিট হয়েছে, তো আপনি এরকম ধরতে পারবেন তখন যে 1 নম্বর প্রশ্ন রিপিট, 2 নম্বর প্রশ্ন রিপিট। আমার কথা বুঝতে পারছেন? প্রশ্ন রিপিট আপনি ধরতে পারবেন, এই জন্য বারবার রিপিট করে বেশি করে পড়া হয়। পড়লে এটা আপনাদের সুবিধা, আমার কোনো লাভ নাই, আমার আর লস, আমার এনার্জি লস হয়, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এটা আমরা তাহলে পাইতেছি, এটা গ নাম্বার অ্যান্সার। তাহলে বলছে কি ইউনাইটেড নেশন অফিস ফর দ্য প্রজেক্ট সার্ভিস, এটার হচ্ছে গ নাম্বার অ্যান্সার। অনেকেই এটার গ নাম্বার অ্যান্সার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মজার ব্যাপার বলি, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর, এটা সদর দপ্তর লিখে নিতে পারেন, সদর দপ্তর এটা অবস্থিত হচ্ছে কোপেনহেগেন। নাম কি? কোপেনহেগেন। তাহলে কোপেনহেগেন, ডেনমার্ক। তাহলে আমরা জানি ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। নাম কি বলেন তো? কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। ওকে, লাস্ট কোশ্চেন আসেন, আমরা এবার 20 নাম্বার কোশ্চেনে আসি। তাহলে 20 নাম্বার কোশ্চেনে কি বলছে? বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের নাম কি? তার মানে বোঝে নাকি, ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের নাম কি? আমি জানি এটা অনেকেই ভুল করবেন, এটার অ্যান্সার কি হবে বলেন তো? অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার কি হবে বলেন তো? একটু কষ্ট করে বলেন। বর্তমান বিশ্বের ব্যাপ্তি অনুসারে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার ইইউ হবে, ইইউ হবে নাকি হচ্ছে ডাব্লিউটিও হবে, নাকি আরসিইপি হবে, আরসিইপি হবে, নাকি এইউ হবে, কোনটা হবে বলেন তো? কোনটা হবে বলেন? কোনটা হবে? বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি, সেই চুক্তির নাম কোনটা বলেন তো? আচ্ছা, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে ইইউ মানে হচ্ছে বলছে ইউরোপীয় ইউনিয়ন। এরপরে বলছে ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ক্লিয়ার? আচ্ছা, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে পহেলা জানুয়ারি 1995 সালে, এবং বাংলাদেশ ওই দিন সদস্যপদ লাভ করে, ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে আরসিপিই, বলছে আরসিইপি। তার আরতে মানে হচ্ছে কি? রিজনাল, সিতে মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ, ইতে মানে হচ্ছে ইকোনমিক, পিতে মানে হচ্ছে পার্টনারশিপ, মানে আঞ্চলিক ভাবে যে বাণিজ্যিক চুক্তি আছে যেটা, ওটা কথা বলছে। আচ্ছা, আর বলছে এইউ মানে আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন মানে আফ্রিকার যে জোট আছে ওইটাকে বোঝাইছে। আর এই সদর দপ্তর অবস্থিত, এই আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তর অবস্থিত, সদর দপ্তর সেটা হচ্ছে আদ্দিস আবাবা। বলেন তো কোথায়? আদ্দিস আবাবা, ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদ্দিস আবাবা। আচ্ছা, এখানকার অ্যান্সার অনুযায়ী যদি আমি বলি, অনেকে অ্যান্সার ইইউ দিচ্ছেন। ইউ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, এটা মানলাম। এটা ইউরোপের মধ্যে, বাবুরা একটু মনোযোগ দিতে হবে আপনাকে। ইউরোপের হচ্ছে, এটা বেসিক্যালি ইউরোপের মধ্যে বুঝায় আর কি, বা বিশ্বের মধ্যে বুঝায়। কিন্তু এখানে যদি আঞ্চলিক ভাবে যদি সবচেয়ে বড় যদি বলি, তার নাম হচ্ছে আরসিইপি হবে। অ্যান্সার কি হবে? আরসিইপি হবে। বলেন তো কোনটা হবে? আরসিইপি। বলেন তো কোনটা হবে? আরসিইপি। ওকে, সবাই ইইউ দিয়েন না, ইইউ হবে না, আরসিইপি হবে, বুঝতে পারছেন?
RCEP হবে। তাহলে বলছে এটা অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বলছে, তাহলে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বলছে ভাই, প্রশ্ন বুঝতে হবে, অ্যান্সার করতে হবে। এখন যদি আপনি এটাকে যদি ওই ইউ এর সাথে তুলনা করেন তাহলে ভুল হয়ে যাবে। তাহলে ইউ এর সাথে হবে না, হবে কি বলেন তো? সবার অ্যান্সার কিন্তু মোটামুটি ভুল হইতেছে। সবাই কিন্তু 20 বলতেছেন, 20-এর এ বলতেছেন, এই 20-এর এ কিন্তু হবে না। 20-এর অ্যান্সার কি হবে? RCEP হবে। RCEP হবে, কি হবে বলেন তো? RCEP হবে, কি হবে? RCEP। সবাই একটু দ্রুত বলুন, স্যার আমি কোপেনহেগেনে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ আসলাম আঞ্জুম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার দেখেন, তাহলে বলছে কি RCEP হবে, হবে কি RCEP। তাহলে আর তে হচ্ছে রিজনাল, সিতে মানে কম্প্রিহেন্সিভ, সিতে মানে সরি হ্যাঁ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, তার মানে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। তাহলে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি, তার নাম হচ্ছে RCEP। RCEP ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ওকে 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 ওকে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমাদের গেল একটা আলোচনা। এখন আপনি আমাকে বলেন তো, একটু দ্রুত গতিতে বলবেন, একটু আমাকে বলবেন যে আপনি এইখানে এখনো ভর্তি হন নাই কারা কারা? এখনো ভর্তি হন নাই কারা কারা? আমি আপনাদের ক্লাস নিচ্ছি, দুর্দান্ত ক্লাস নেওয়ার মধ্য দিয়ে আমরা সার্বক্ষণিক ভাবে আপনাদেরকে 80টা ক্লাস দিব, 40টা পরীক্ষা নিব, 5টা ফ্রি বুক দিব। যারা যারা এখনো ভর্তি হন নাই তারা দ্রুত গতিতে, আমাদের এই অফার কিন্তু বাড়াই গেছে, কিন্তু দেখছেন বাড়াই গেছে, কিন্তু ডিসকাউন্ট অফার কত হয়ে গেছে? 1399 টাকা হয়ে গেছে। তাহলে আগে ছিল কিন্তু 1000 টাকার মতো ছিল, এখন কিন্তু ডিসকাউন্ট অফার বেড়ে গেছে, 50% ডিসকাউন্ট কিন্তু বাড়ছে কিন্তু। ক্লিয়ার সবাই? আপনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে ভাই, দ্রুত গতিতে ভর্তি হয়ে যান গা। আচ্ছা, সেন্ড মানি করে এটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলবেন, আমারটা হয়েছে, থ্যাংক ইউ উম্মে হাবিবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমাকে একটু বলবেন, আচ্ছা RCEP-র পূর্ণরূপটা বলবেন। স্যার আপনার রিপিটের কাজ কারণে এমনিতে মুখস্থ হয়ে যাইতেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা RCEP-র মানে হচ্ছে রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফুল মিনিং। ওকে, পিডিএফ কি পাবো না? পিডিএফ আপনি হচ্ছে আপনি কি করবেন বলেন তো? পিডিএফ আপনি হইতেছে কি করবেন বলেন বলেন বলেন? শেয়ার দিবেন আপনি, আমাদেরকে ইনবক্স আছে বা আপনি যেখানে মাধ্যম আছে ওখানে আপনি জানাবেন, জানালে আপনাকে পিডিএফ দেওয়া হবে, বুঝতে পারছেন? টেনশন করেন না, পিডিএফ পাবেন আপনারা। ওকে, এবার দেখেন, মনোযোগ দিবেন একটু, খালি কাইন্ডলি একটু মনোযোগ দিবেন। যারা এখনো ভর্তি হন নাই দ্রুত গতিতে ভর্তি হয়ে যাবেন। এখন আপনি আমাকে বলবেন যে আপনি আমার ক্লাস কেমন লেগেছে, ক্লাস কেমন লেগেছে, ক্লাস কেমন লেগেছে, একটু দ্রুত গতিতে বলবেন। ক্লাস কেমন হয়েছে একটু বলেন তো। দেখেন ক্লাস কেমন হয়েছে একটু দ্রুত গতিতে বলবেন, দ্রুত গতিতে, দ্রুত গতিতে বলবেন যে ক্লাস কেমন হয়েছেন। ওকে, ঠিক আছে। আরশি জান্নাত মেঘবালিকা বলছেন আজকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ টপিকস এবং থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস আগুন স্যার, রিপিট করলে মাথায় থাকে, বাদ দেন এইটুকু রিড করলে সহজ বুঝতে পারি। ওকে দাদা, ঠিক আছে, এক কথায় অসাধারণ, ধন্যবাদ। পেইড ব্যাচের আলামিন ভাই বলছেন ধন্যবাদ এত এনার্জি লস করে বোঝানোর জন্য। ওকে ধন্যবাদ। কৃষান দেব দে বলছে আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ অনেক সুন্দর ক্লাস, অনেক সুন্দর হয়েছে, অসাধারণ ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দুর্দান্ত গতিতে আমাকে একটু কমেন্ট করে জানান একটু ক্লাস আপনাদের কেমন লেগেছে, এবং আপনারা ক্লাস কি বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন, একটু আমাকে জানাবেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা। এবং যারা এখনো ভর্তি হননি দ্রুত গতিতে ভর্তি হয়ে যাবেন, আমাদের এই লাইভ ক্লাসের মধ্যেই ভর্তি হবেন। ভর্তি হলে ইনশাল্লাহ 50% ডিসকাউন্ট পাবেন। ওকে, সবাই 50% ডিসকাউন্ট পাবেন। স্যার কাগজের নৌকা কই? হ্যাঁ কাগজের নৌকা কই, সেটাই তো, কাগজের নৌকা কই। ওকে, অনেকগুলো ইনফরমেশন জেনে নিলাম, থ্যাংক ইউ সো মাচ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত লাস্ট পর্যন্ত। আরেকবার বলেন যে স্যার বুঝছে, বুঝেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ একজন টাকা পাঠিয়েছেন আমাদেরকে, অনেকেই টাকা পাঠাচ্ছেন, এখনো পাঠাচ্ছেন, আমাদের ভর্তি হয়েছেন 299 থেকে, লাস্ট ডিজিট 299। ওকে স্যার, ক্লাস শেষ? হ্যাঁ, মোটামুটি ক্লাস শেষ। আজকে কি ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ স্যার, একবার ক্লাস শেষ। স্যার লাস্ট প্রশ্নটা বুঝাবো ভাই, লাস্ট প্রশ্ন কি বলছে বলেন তো? লাস্ট প্রশ্ন হচ্ছে, বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট তার নাম হচ্ছে RCEP, এটা বলছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে রিজনাল চুক্তি, মানে আঞ্চলিক চুক্তি আর কি, আঞ্চলিক ভাবে এটা বৃহত্তম অর্থনৈতিক জোট আর কি, এটা বুঝাইছে আর কি। বুঝতে পারছেন? এটা বলছে আর কি ভাই। বুঝতে পারছেন আমার কথা? এটা বলছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। ভাই আপনারা লাস্ট প্রশ্ন বুঝাইলাম, আবার বলতেছেন লাস্ট প্রশ্ন বুঝাইল। ভাই রে ভাই, ক্লাসের কোনো নোটিফিকেশন পাই না, 1400 টাকা দিয়ে ভর্তি হয়েছি। লাস্ট, হ্যাঁ, সারা বলছেন লাস্ট পেমেন্ট ডান 99। থ্যাংক ইউ সো মাচ। আপনি নোটিফিকেশন পান না, আপনার জানেন যে টেলিগ্রাম গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে আমাদের, সেগুলোর মাধ্যমে আপনি আমাদেরকে নক করবেন, বা ক্লাস তো রেগুলার বেসিসে তো হইতেছে। আমাদের যে পেইড, আমাদের যে গ্রুপ আছে, সিক্রেট গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে তো ক্লাস হইতেছে। তো আপনারা কেন যে পান না এটা তো বুঝি না। বুঝতে পারছেন? আচ্ছা, একটু লক্ষ্য করেন, একটু ক্লাস লক্ষ্য করেন। আপনি হয়তো বিজি থাকেন, ব্যস্ত মানুষ হয়তো বা, ওই জন্য হয়তো বা পান না। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। এবার মানসম্মত কমেন্ট করি স্যার, বেশি করে বলে বদদোয়া নিবেন না কেউ। আচ্ছা, আলামিন কি বলে ধন্যবাদ দিব জানি না, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাই। এবার বলছেন যে লাস্ট প্রশ্নটা আরেকবার বুঝেন, ওই আবার একই কথা। আমরা যারা প্রাইমারিতে ভর্তি হয়েছে তাদেরকে আবার ভর্তি হবে হবে নিবন্ধন ব্যাচে, সে জানি না, এটা কর্তৃপক্ষের সাথে কথা বললেন আর কি।